আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফুটবল বিশেষজ্ঞ খায়রুল মণ্ডল। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথার অনুষ্ঠানে, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরাও রয়েছেন। আমি আসবো প্রত্যেকের কাছেই, তবে এই ঘটনার পর কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু ঘটনার নিন্দা জানিয়েছেন, এবং একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তাদের তরফেও কিন্তু প্রতিক্রিয়া রয়েছে। শোনাবো আগে। Seen by the fans as a messiah of football sports. Was any intelligence failure there? Was any preparation for action on wanting? All these aspects have to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary, and others in the picture. This single incident has brought untold shame to the football lovers everywhere, particularly those in Kolkata. There should be standard operating procedure for such congregation management in future. Because when a private party is allowed to commercialize sports and make money, public should not be the sufferers. There are larger issues of administration governance involved in that. And also there are fundamental rights and the human rights of the people are involved in that. I see it from a larger perspective. My report, after discussing with some of the victims, will be submitted to the all concerned authorities. And I don't want to reveal the content right now, but my report is almost ready. After the mark of this field visit, I will submit my report. তদন্ত কমিটির তরফে কি প্রতিক্রিয়া একবার শোনাই। জুডিশিয়াল বেশ, আমরা আসবো, তবে এখন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা স্নেহায়ন সরকার। আমি স্নেহায়নদার কাছে যেতে চাইছি। স্নেহায়নদা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মেসিকে নিয়ে এবার রাজনীতি করতে চেয়েছিল কলকাতার বুকে এই ধরনের যে শতদ্রু দত্ত বা অ্যাসোসিয়েট বা ইনিশিয়েট তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, যে এইভাবে বড় বড় বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, সেখানে চড়া দামি টিকিট বিক্রি হয়, কিন্তু অনেক মানুষই, সাধারণ মানুষ যাদের কিন্তু এতটাও ক্ষমতা থাকে না, কিন্তু তারাও নিজেদের ফ্যান বলে নিজেরা দেখতে যান, কিন্তু সেখানে গিয়ে তারা সেই সুযোগটা পাচ্ছেন না। অন্যদিকে যেভাবে সুজিত বসু তিনি মাঠের বাইরে টিকিট বিলি করছেন, অর্থাৎ তার কাছে আগের থেকে টিকিট ছিল, তো এই টিকিটগুলো যদি বিলি করারই ছিল আগে তিনি কেন করলেন না? সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এই অনুষ্ঠানের একটু মুহূর্তের আগেই কিন্তু কয়েকজন মানুষকে তিনি এই টিকিট দিয়েছেন। কি মনে করেন আপনি? দেখুন, এটা এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। এখানে সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেস টাকা তোলার একটা রাস্তা হিসাবে লিওনেল মেসিকে ইউজ করেছে। এত মানুষের আবেগ, মানে একটি ছেলে সে গুরুদশা অবস্থায় সে পর্যন্ত মেসির একটা ছবি নিয়ে পৌঁছে গেছে। একটি ছেলে সেটার বিবাহের দিন গায়ে হলুদ মেখে পর্যন্ত ওখানে পৌঁছে গেছে। মেসি অ্যাকচুয়ালি ইমোশন, ফুটবল মানুষের কাছে ইমোশন, কলকাতাবাসীর কাছে, বাঙালির কাছে ইমোশন। আর তারা এটাকে টাকা কামাইয়ের একটা রাস্তা হিসেবে ইউজ করেছে। আপনি কে শতাব্দী দত্ত? আপনি যে বললেন প্রোফাইল দেখাচ্ছেন, শতাব্দী দত্ত এত এত বারবারন্ত হলো কি করে? আপনি একটা ভিডিও দেখছিলাম আজকে, মোহনবাগানের একজন টপ কার্যকর্তা, মোহনবাগান ন্যাশনাল ক্লাব, কুণাল ঘোষ বলছে সেই মোহনবাগানের একজন ন্যাশনাল টপ মোস্ট কার্যকর্তাকে শতাব্দী দত্ত ধাক্কা মারছে। শতাব্দী দত্ত ক্যাবিনেটের কোন মিনিস্টারের ক্লোজ? আজকে যে টাকা, এই যে টিকিট বিক্রি হলো এত টাকায়, সেই টিকিট বিক্রির বরাদ্দ কাকে দেওয়া হয়েছিল? এই টেন্ডার কে কোন মন্ত্রী দিয়েছিল? আজকে যে বিভিন্ন এই যে 10 টাকার কোল্ড ড্রিঙ্কস, 10 টাকার জল 100 টাকায়, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 200 টাকায় বিক্রি করা হলো, এইগুলো এই যে বিক্রি করা, এই বিক্রি করা যে টেন্ডার গুলো কে দিয়েছিল? আজকে প্রতিটা জায়গায় আজকে শতাব্দী দত্ত একা তো ওখানে প্রেজেন্ট ছিল না, ওখানে তাকে সারাক্ষণ মেসিকে আড়াল করে রেখেছে অরূপ বিশ্বাস। একটা ইনভাইটি সে কি করে পরিচালনা করছে মেসিকে? মেসির কার্যক্রম কি হবে, মেসির আর নেক্সট স্টেপ কি হবে, সেটা তো অরূপ বিশ্বাসের জানারই কথা না। তার মানে অরূপ বিশ্বাস পুরোটার মধ্যে প্রেজেন্ট ছিল। এখানে ভাগাভাগি হয়েছে। সুজিত বসু মাঠের বাইরেটা দেখবে, মাঠের ভেতরটা অরূপ বিশ্বাস দেখবে, এবং ওখানে অরূপ বিশ্বাসের প্রেজেন্সে আপনি ভাবুন, তৃণমূলের একজন বিধায়কের স্ত্রী সে গিয়ে ছবি তুলছে, তার পিএ, তার বডিগার্ড তারা গিয়ে ছবি তুলছে, অভিষেক ব্যানার্জির মিডিয়া যে সামলায় সে গিয়ে ছবি তুলছে, মমতা ব্যানার্জির ভাইপো গিয়ে ছবি তুলছে, অরূপ বিশ্বাসের ভাইয়ের মেয়েরা গিয়ে ছবি তুলছে, আর সাধারণ মানুষ যারা হাজার হাজার টাকা খরচা করে স্ট্যান্ডে বসে আছে তারা লিওনেল মেসির একটা ঝলক দেখতে পারেনি। মানুষের আবেগ ভাঙবে না? মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে না?
তুমি এখন সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাদেরকে রাত্রিবেলা গিয়ে গিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে আসছো, তুমি তো গ্রেফতার, তবে তুমি অরূপ বিশ্বাসকে এখনো গ্রেফতার করোনি কেন? অরূপ বিশ্বাস কি করে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? তার ভূমিকাটা কি কি ছিল? সে ক্রীড়ামন্ত্রী হিসাবে তার যদি কোনো ভূমিকা নাই থেকে থাকে, তাহলে তার নেক্সট পার্সন যে সে হচ্ছে কি বিধাননগরের যে পুলিশ কমিশনার, তাকে শোকজ করা হচ্ছে না কেন? বিধাননগরের পুলিশ কমিশনার কি করছে? আমি আপনাকে বলছি, আপনি আপনি পাড়ার মোড়ে একটা মিউজিক্যাল নাইট করুন, সামান্য একটা মিউজিক্যাল নাইট করুন, আপনাকে পুলিশের সাথে এসে সেই ব্যবস্থাপনা নিয়ে আপনার কি কি ব্যবস্থা আছে, আপনার এক্সিট পয়েন্ট কটা, এন্ট্রি পয়েন্ট কটা, আপনার কত লোক হতে পারে, আপনার কারা কারা আসছে সেই প্রোগ্রামে, সব ডিটেলস দিতে হয়, আপনাকে প্ল্যানিং শেয়ার করতে হয় পুলিশের সাথে। তাহলে পুলিশ এইগুলো স্বতন্ত্র দপ্তর ইনিশিয়েটিভ থেকে নেয়নি, তাহলে বিধাননগর কমিশনারকে এক্ষুনি শোকজ করো। হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? একদম। আমি বলছি মুখ্যমন্ত্রী নেবেন না, ক্রীড়ামন্ত্রী নেবেন না, বিধাননগরের পুলিশ কমিশনার নেবে না, শতাব্দী দত্তকে তো একা দায় দিয়ে লাভ হবে না। তোমরা এতদিন ধরে শতাব্দী দত্তকে ছেড়ে রেখে দিয়েছো কেন? শতাব্দী দত্ত কোটি 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 টাকা কামিয়েছে। আপনি ভাবুন তো, 4,000 টাকা থেকে একটা টিকিট শুরু, যুব ভারতীতে টিকিট শুরু হয় হচ্ছে 150 টাকা থেকে, সেটা তুমি শুরু করেছো 4,000 টাকা থেকে। ওই দিন মাঠের বাইরে 75,000 টাকায় টিকিট ব্ল্যাক হচ্ছে, তখন তুমি কোথায় ছিলে? তখন তোমার মনে পড়ছে না শতাব্দী দত্ত এইগুলো করে বেড়াচ্ছে? তাহলে শতাব্দী দত্ত কার হয়ে এই টাকাটা তুলছিল? এই এই পুরো যে ব্যবসায়িক ব্যাপারটা, পচা চাও, যেখানে খাবার বিক্রি করার কোনো পারমিশনই ছিল না পুলিশের তরফ থেকে, সেখানে খাবার দাবার সব বিক্রি করা হলো সল্টলেকের ভেতরে, এই পারমিশনটা কি করে পেলো? এটা এটা পুলিশ ওখানে প্রেজেন্স, পুলিশের প্রেজেন্সে এগুলো হচ্ছে, পুলিশ দেখতে পেলো না? তাহলে পুলিশ তখন অ্যাকশন নেয়নি কেন? পুলিশ চোখ বন্ধ করে ছিল কেন? তাহলে একদম। শতাব্দী দত্তর মাথার উপর কার হাত ছিল? শতাব্দী দত্তকে একা ধরলে তো হবে না, তার মাথার উপর হাতটাকে ধরতে হবে। একেবারেই তাই। আমি আপনাকে সঙ্গেই রাখছি, তবে আমাদের সঙ্গে ফুটবল বিশেষজ্ঞ খায়রুল মণ্ডল রয়েছেন। আমি খায়রুলদার কাছে আসতে চাইছি। খায়রুলদা, এইভাবে যে সাধারণ যারা মানুষ বা ফুটবল প্রেমী, এখন কিন্তু তাদেরকেই কোথাও গিয়ে স্কেপগোট করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু আসলে দায়ভারটা নেবে কে? কার এই কার মানে যেখানে আমরা দেখেছি যে যেখানে সুষ্ঠু পরিচালনার কথা ছিল, পুলিশের চোখের সামনে জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে, এবং জলের বোতল যেখানে বিক্রি করা হয়েছে 20 টাকার বোতল 200 টাকায়, আগে পাউচের ব্যবস্থা করা হয়েছিল, সবার হাতে পাউচ দেওয়া হতো, সেই পাউচের মধ্যে দিয়ে সবাই জল খেতেন, কিন্তু এই ধরনের ব্যবস্থা কেন রাখা হলো না? কোথায় গিয়ে গলতটা হয়েছে, আপনি কি মনে করেন? দেখুন, আমার মতে এটা সম্পূর্ণভাবেই একটা ব্যবসায়িক প্রচেষ্টা। এটা কোনো ফুটবল ম্যাচ নয়, এখানে সাধারণ মানুষ খেলা দেখতে যায়নি, তারা একটা অনুষ্ঠান দেখতে গেছে, এবং যারা অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকেই মাথায় রাখতে হবে যে মেসি উনি কখন আসতে পারবেন, মাঠে কতক্ষণ থাকতে পারবেন, সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থাগুলো করতে হতো। এটা তাদের দিক থেকে আটার ফেলিয়ার। এবং আপনি যদি লক্ষ্য করেন যে একই দিনে দুপুরে কলকাতাতে এবং সন্ধ্যায় হায়দ্রাবাদে এটা রাখা হয়েছে, এর ফলে সময়ের অভাবটাই একটা বড় কারণ হয়েছে বলে আমার মনে হয়। তাহলে কি আপনি বলছেন শুধুমাত্র সময়ের অভাবেই এই ধরনের ঘটনাটা ঘটে গেছে? সেটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। এবার যারা উদ্যোক্তা তাদেরকে সেটা কমিউনিকেট করে, যারা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, এআইএফএফ এর লোকজন যারা আছেন, রাজনৈতিক দলের লোকজন যারা আছেন, তাদেরকে ইন্টিমিডেট করে সেইভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। বেশ বেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন ডিসিপি সত্যজিৎ ব্যানার্জি, তিনি রয়েছেন, কলকাতা পুলিশের প্রাক্তন ডিজিপি। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে সাফ কথায়। এবং সত্যজিৎ স্যার, আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকছে যে গোটা ব্যবস্থাপনা যখন পুলিশের নজরদারিতেই হয়েছে, তার মধ্যে দিয়ে এইভাবে স্টেডিয়ামের ভেতরে কি করে জলের বোতল বিক্রি হচ্ছিল, সাধারণ মানুষ বা ফুটবল প্রেমীরা যখন এইভাবে তারা চেয়ার ভাঙছেন, জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন, কার্পেট থেকে শুরু করে অন্যান্যরা, কিন্তু তারা সবকিছু দেখেও কেন নিশ্চুপ ছিল? কেন কোনো ভূমিকা তারা পালন করেনি? বলি বলি দেখুন, এই যে বড় বড় মাঠে যে খেলাগুলো হয় না, ইডেন গার্ডেন্স কিংবা সল্টলেক স্টেডিয়াম, ফুটবল হয়, ক্রিকেট হয়, এর কতগুলো এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। তাতে বলা হচ্ছে যে কোনো জলের বোতল ঢুকতে পারবে না, এটা বলেই দেওয়া হয়েছে। দেখবেন ওখানে ওখানে আপনার যারা বিধাননগর পুলিশ কমিশনের যারা সিনিয়র অফিসার, তারা পর্যন্ত সাংবাদিক সম্মেলন করেছেন যে
কোনো জলের বোতল ঢুকবে না, কিন্তু তাও এই নজরদারির অভাবের জন্য প্রচুর পরিমাণে জলের বোতল, ক্যাম্পাকোলার বোতল, লিমকার বোতল, নানা রকমের সফট ড্রিঙ্কসের বোতল ঢুকে গেছে এবং সেগুলো বিশাল দামে বিক্রি হচ্ছে। এবং তারা বলছে যে কর্তৃপক্ষ মানে হচ্ছে যারা এইটা তৈরি মানে নিয়ে এসেছিল, তো সেই কর্তৃপক্ষের মাধ্যমে এইগুলো তারা বিক্রি করছে এবং তার জন্য তাদেরকে একটা বিশাল পরিমাণ টাকা জমা দিতে হয়েছে। সুতরাং কর্তৃপক্ষের এখানে একটা দায় থেকে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর পরেও বলা যায় পুলিশ যদি প্রথম থেকে শক্ত থাকতো, যেটা আমরা ইডেন গার্ডেন্সে করি, সেটা হচ্ছে ফিক্সিং করা হয়, সার্চ করা হয় যে কাউকে আমরা জলের বোতল কিংবা মদের বোতল কিংবা ক্যাম্পাকোলা কিছুর বোতল নিয়ে ঢুকতে দেবো না। সেখানে ফিক্সিং করা দরকার ছিল, সেই ফিক্সিংটা কিন্তু এখানে হয়নি, যার ফলে হয়েছে কি যথেচ্ছ পরিমাণে জলের বোতল ঢুকেছে। এবার একটা কথা মাথায় রাখুন, এখন 3 তলার উপর থেকে যদি একটা 1 লিটারের জলের বোতল নিচে পড়ে, কারো গায়ে পড়ে, তার ওজনটা প্রায় 25 কিলোর মতন হয়ে যায়, 25 লিটারের ওজন হয়ে যায় উপর থেকে পড়ছে বলে। এগুলো কিন্তু ধরে নিতে হবে। আর আরেকটা কথা বলি যে ইনসাইড যে গ্রাউন্ড যেখানে মেসি ঢুকলেন, এই মেসি ঢোকার সাথে সাথেই কর্ডনটা করে দেওয়া দরকার ছিল এবং ওখানে ডিসি পদমর্যাদার একজনকে দাঁড়িয়ে থেকে অন্য কাউকে ঢুকতে দেবো না, কোনো কাউকেই ঢুকতে দেবো না, একদম। আমরা শুধু মেসি এবং মেসির বডিগার্ডকেই ঢুকতে দেবো। এখন তাদেরকে একটা বিষয়তে কি বলে আপনার গাড়িতে উঠিয়ে এবং সামনে একজন মোটরসাইকেল পুলিশ অফিসার, পিছনে একজন মোটরসাইকেল পুলিশ অফিসার করে যদি পুরো মাঠটাকে যদি 2-3 বার করে রাউন্ড করে দেওয়া হতো, তাহলে কিন্তু দর্শকরা কিন্তু ওখানে কোনো ঝামেলা করতো না, কারণ তারা দেখে নিত। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে এত বেশি সুপারভিশনের অভাব ছিল যে যেখান থেকে যখনই মেসি ঢুকলো, অযাচিত কিছু লোকজন এবং কিছু পলিটিক্যাল নেতা তারা এখানে ঢুকে গেল এবং তারা বেসিক্যালি মেসির দখল নিয়ে নিল। মেসিকে মানে পাজাগোলা করে নিচ্ছে, হাত দিয়ে টানছে, কোমর ধরে টানছে, মেসি চাইছে না, বারবার ছাড়িয়ে দিচ্ছে, তবুও কি হাত ধরে টানছে, এরকম অবস্থা হলো। এবং শুধু ফটোগ্রাফ আর সেলফি, এটার জন্য যারা মানে এত মানে যাকে বলা হয় বা হ্যাংলামি হয়েছে সেটা চিন্তা করা যায় না। এবং সেখানে দেখা গেছে যে সিনিয়র কিছু লোকজন, যার বয়সেও সিনিয়র, তারা পর্যন্ত সেই ফটো তোলাতেই ব্যস্ত, কিন্তু তারা বুঝতে পারলো না যে 80,000 দর্শকের মানে 160 লাখ চোখ, এই চোখকে কিন্তু তারা ফাঁকি দিতে পারবে না। বেসিক্যালি এরা কিন্তু বুঝতেও পারলো না এবং যার ফলে ক্ষোভটা এসে পড়লো এদের উপরে। এটাই হচ্ছে আসল কারণ। আমার মনে হচ্ছে যে এটা থেকে পুলিশ বাহিনী কিংবা যার কর্তৃপক্ষ অনেক কিছু শিক্ষা পেল এবং শিক্ষা থেকে এটুকুই বুঝতে পারলো যে আগামী দিন যেন দেখেছেন এই যে হায়দ্রাবাদ কিংবা দিল্লিতে ওখানকার যে রাহুল গান্ধী, তো এখানকার যারা নেতারা ছিল স্টেডিয়ামের ভিতরে তাদের চেয়ে অনেক বড় নেতা, কতটা দূরত্ব মেনটেন করা ছিল। সচিন তেন্ডুলকার কতটা দূরত্ব মেনটেন করেছে, ওখানকার মুখ্যমন্ত্রী গায়ে লেপ্টে যায়নি, দূরত্ব মেনটেন করেছে। দিল্লিতেও তাই হয়েছে, কেউ গায়ে লেপ্টে যায়নি কেউ। অর্থাৎ তারা মেসিকে দেখতে এসছে, তারা সেই নেতাদেরকে দেখতে আসেনি। এই কমন সত্যটা কিন্তু বোঝা দরকার ছিল, এটাই তারা বুঝতে পারেনি। তারা ভেবেছিল এটাতে তাদের মনে হয় বিশাল কিছু হবে। একেবারেই আপনি সঙ্গে থাকুন এবং আমি শেষমেশ একটু সুব্রজিৎ দার কাছে আসবো। এখানে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা যদি অসমের দিকে তাকাই তাহলে শ্যামকানু মহন্ত একটা নাম, যেখানে তিনি এখন জেলে রয়েছেন এবং এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে অসমেও দীর্ঘদিন যাবত যে সমস্ত ইভেন্ট হচ্ছে সেখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি। এই ধরনের বিশৃঙ্খলা, যে ভেতরে জলের বোতল বিক্রি করা হচ্ছে, প্রশাসনকে কি কোথাও গিয়ে সাফ কথায় জানিয়ে দেওয়া হয় না যে এই ধরনের পারমিট তোমাদের রয়েছে, ভেতরে যেতে হবে? তার পেছনে কি কি মানে এইভাবে যে প্রতারণা করা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, এবার অনেক মানুষ ব্ল্যাকে টিকিট পেয়ে তারা কিন্তু শো বা কনসার্ট দেখতে চলে যাচ্ছে। তাহলে তাদের এই গোটা বিষয়টা তো মুনাফা লাভের উদ্দেশ্যে, কি মনে হয়? আমি কি বলছি, দুটো রাজ্যই, যেহেতু আমি আসামের বাসিন্দা, আমি আসামের কথাটা একটু বলবো। আসাম এবং পশ্চিমবঙ্গ দুটোই আগামী বছর নির্বাচনে অংশগ্রহণ করছে। তো আসামের দিকে যদি আমরা তাকাই, পশ্চিমবঙ্গের এই ঘটনার পর আসাম আজ স্পোর্টসের দিকে বলুন, আর আজ যেটা আমরা বর্তমানে দেখছি যে ফরেন সিঙ্গাররা এসে আমাদের আসামে পারফর্ম করছে, হ্যাঁ, ট্যুরিজম বুস্ট হচ্ছে। আমরা যদি দেখি, আমরা কদিন আগে দেখেছি যে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের আমাদের গুয়াহাটিতে ম্যাচ হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়েছে। তারপর টেস্ট ম্যাচ হয়েছে, আইপিএল এ ম্যাচ হচ্ছে।
আমাদের এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কখনোই দেখতেই পাইনি। আমরা যখনই গেছি আমরা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। এবং তৎসঙ্গে কদিন আগে আমরা দেখলাম যে পোস্ট ম্যালোনির মতো ইন্টারন্যাশনাল সিঙ্গার ইউএসএর উনি এসে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছেন। হ্যাঁ, হিউজ ক্রাউড, একদম হিউজ ক্রাউড, কত সুন্দরভাবে ওয়েল মেনটেন, ডিসেন্ট। হ্যাঁ, কারণ সব কিছু হচ্ছে গিয়ে সেখানের বেশ। কিভাবে ব্যবস্থা করা কি না করা। আজ যদি আমরা আসামের সাথে পশ্চিমবঙ্গের অবস্থা দেখি, আমাদের আসামে কোনো অনুষ্ঠান হলে এই রকম আগে হয়নি। নেতা মন্ত্রীদের আমরা এতভাবে অংশগ্রহণ কোনোদিনই দেখি নাই। দেখিনি, একদমই পশ্চিমবঙ্গে তাই। কোনো একটা অনুষ্ঠান হোক আর ছোট হোক বড় হোক, আমরা যা দেখছি আজকে অবস্থা সবকিছু হাইজ্যাক করে উনারা কিভাবে উনাদের স্ক্রিনে উনাদেরকে দেখাতে চান সেই নিয়ে উনারা আমাদের ব্যস্ত। সময় প্রায় শেষ, আমাদের শেষ করতে হচ্ছে আজকে এই অনুষ্ঠান। এবং যারা যারা রয়েছেন বা যারা যারা ছিলেন আজকে আমাদের এই সাফ কথায়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভজিৎ সরকার, রঞ্জন দেববর্মা, খায়রুল মণ্ডল, স্নেহান সরকার, বিকাশ কর্মকার, সত্যজিৎ ব্যানার্জি, অনুপ বসু, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও পরবর্তীতে আলোচনা করব। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেখানে বাঙালিদের শিরায় শিরায় থাকে ফুটবল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবলকে নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়ে গেল বা মেসিকে নিয়ে যে ম্যাচটা হয়ে গেল কলকাতায়, তা কিন্তু কখনোই ফুটবল প্রেমীরা চাননি। এবং আগামীতে যেন এ ধরনের ঘটনা না হয় তারই অপেক্ষায় আমরা থাকবো, সেই আশাই সবাই থাকছেন। আপাতত আজকে শেষ করছি সাফ কথা, এরপর নজর রাখুন খবরে।